কারণ ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করতেছেন। যদি ওনারা সিদ্ধান্ত নেন যে আমি এই ভোটটা পাবো না, তাহলে পার্টি কি কারণে করছে? এটা একটা আশাবাদের জায়গা, ওনারা এভাবে অগ্রসর হবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটটা আদায় করতে হলে আপনাকে কিছু কাজকর্ম করতে হবে যারা নাকি মানুষ হ্যাপি হবে। আমি কিন্তু এনসিপির সমালোচনা করে বলি, ওনাদের জন্মের পর ওনারা এমন একটা কাজও করেন নাই যা দেখে মানুষ খুব আশাবাদী হচ্ছেন। বরঞ্চ মানুষের মধ্যে ওনাদের পার্টি সম্পর্কে একটা, আমি মনে করি একটা নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে যে এরা আসলে কাদের পার্টি, এরা কাদের টাকায় চলছে, এরা কি আবার সেই গতানুগতিক আরেকটা বিএনপি আওয়ামী লীগ হচ্ছে? আমরা তো আরেকটা আওয়ামী লীগ বিএনপি চাই না, আওয়ামী লীগ বিএনপি আছে দুইটা দল, আমরা নতুন একটা পার্টি চেয়েছিলাম, সেই পার্টিকে তারা হতে পারছেন? বাংলাদেশের মানুষ কিন্তু এটা ভাবে যে আমরা কি একটা নিউ কিছু পাচ্ছি, আমরা কিন্তু এখনো নিউ কিছু পাই নাই। সেই জায়গাটা যদি ওনারা পূরণ করতে পারেন হতে পারে অনেক কিছুই, আর যদি পূরণ করতে না পারেন তাহলে ফল অবধারিত। জি, আমি আপনাকে পরবর্তী প্রশ্নটা করি, সেটা হলো যে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক দপ্তর OHCR, সে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল বেশ কয়েক মাস আগে বাংলাদেশে এসেছিলেন। তারা বাংলাদেশে একটি অফিস প্রতিষ্ঠা করতে একটু ইন্টারেস্ট শো করেছিলেন এবং বাংলাদেশের সরকারও সেখানে প্রাথমিকভাবে ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু সেটা নিয়ে চূড়ান্ত কোনো বক্তব্য হয়নি। আজকে আমি দেখলাম যে এবি পার্টির যিনি নেতা আছেন ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলছেন যে তিনিও সেখানে জাতিসংঘকে এই আহ্বান জানিয়েছেন যেন তারা বাংলাদেশে অফিসটি প্রতিষ্ঠা করে। আবার গতকালকে আমি মামুনুল হকের কাছ থেকে শুনছিলাম যে জাতিসংঘের এই অফিস যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় তাহলে নাকি নানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে, এ ধরনের তিনি একটা আশঙ্কা করছেন। আপনি আসলে এই বিষয়টা নিয়ে কি মনে করেন? না, এই ধরনের অফিস হলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে তা মনে করি না। হতেই পারে এখানে এই ধরনের অফিস তাদের, দেখেন আমাদের এখানে না হয় কি সমস্যাটা আমি বলি আপনাকে, যখন একটু পলিটিক্যাল, আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলি, সামনে কি হবে তা তো আমরা বলতে পারবো না। যখন কোনো পলিটিক্যাল পার্টি যখন ক্ষমতায় থাকে তারা কিন্তু অন্য কারো কথা শোনে না, তারা বলে আমরা যা করছি ভালো করছি। একটা আপনার বলে যে গণমাধ্যমে এরকম স্বাধীনতা আগে কখনোই হয় নাই দাবি করে তথ্যমন্ত্রীরা, সব তথ্যমন্ত্রী বলে, কিন্তু আমার আমলে যা হয়েছে এরকম হয়। আবার যখন বিদেশের থেকে কোনো একটা পর্যবেক্ষক দল আসে, তারা যখন একটা করে একটা তাদের একটা রিপোর্ট দেয়, ফাইন্ডিংস দেয় যে আমাদের এখানে এই অবস্থা, দুর্নীতিতে এই অবস্থা, তখন তারা সেটাকে অস্বীকার করে, কিন্তু এটা বানানো রিপোর্ট এরকম বলে। চলো তারা বাইরের থেকে আসে, কি বুঝবে, আসলো দেখলো চলে গেলো, আর রিপোর্ট দিলো হয়ে গেলো, হলো না, এরকম তারা কিন্তু বলে। তো আমাদের এখানে যে জাতিসংঘের একটা অফিস হয় এখানে, আমি এতে কোনো নেগেটিভ কিছু দেখি না। জাতিসংঘকে আমাদের এখানে কালচারালি কি করবে আমি জানি না, মামুন সাহেবের কোথায় মানে আতঙ্ক আমি বুঝতে পারি না। উনি বলতে চান যে সমকামিতা সহ নানা ধরনের পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে গ্রাস করে ফেলবে। ভাই, আমি একটু আজকের একটা প্রসঙ্গে আসি, সেটি হলো যে আজকে ইনকিলাব মঞ্চ এবং বামপন্থী কতগুলো দলের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি কর্মসূচি ছিল। একটু হচ্ছে বামপন্থীরা শহীদ মিনার থেকে একটি গণমিছিল করে শাহবাগের দিকে আসার চেষ্টা, আবার ইনকিলাব মঞ্চ পাল্টা একটি কর্মসূচি দিয়েছিল, শাহবাগ থেকে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছিল, তখন পুলিশ বাধা দিয়েছে। মানে এই যে এখন শাহবাগ শাপলা যে আলোচনাগুলো চলছে, বাইনারির একটি আলোচনা, সেটিকে আসলে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের এখন যে ক্রিটিক্যাল ফেজ দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটিকে আরো বেশি সংঘর্ষমুখী করে তুলতে পারে কিনা? দেখেন, এগুলো আমার মনে হয় এই কর্মসূচিগুলো আসলে মতলবী কর্মসূচি, মানে অপ্রয়োজনীয় একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য এগুলি করা হয়। একটা জিনিস ভাবেন, এখন একটা সময় গালি ছিল রাজাকারের বাচ্চা, এগুলো গালি ছিল, এখন নতুন একটা গালি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে শাহবাগী। শাহবাগী জিনিসটা কিরে ভাই? শাহবাগের যে গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওই সময়, ওখানে যারা লোকগুলি ছিল, শাহবাগী বলতে কি আপনি সবাইকে গালি দিচ্ছেন? ওখানে ঢাকা শহরের কোন লোকটা ছিল না, এত হাজার হাজার লোক ছিল, সবাইকে আপনি গালি দিচ্ছেন? সেই গালি দেওয়ার এখতিয়ার আপনার আছে, কেন আপনি গালি দিচ্ছেন? ওখানে অনেক লোক গিয়েছিল, শিশু কিশোর নারী পুরুষ সবাই গিয়েছিল। এখন সে আন্দোলনটার ফলাফল হয়তো কেউ একজন ছিনতাই করেছে। জি, না, যেটি বলা হয় যে সেটি আসলে ফ্যাসিবাদী পদ্ধতিতে আওয়ামী লীগকে নিয়ে যেতে শাহবাগ আন্দোলন অনেক বেশি। না, আমি এর সঙ্গে একমত না, আমি একদমই একমত না, আমি এটা একদমই একমত না। আমি বলবো ওই সময় ক্ষমতাসীন দল, ওটা তো প্রথম কয়েকদিন তো আপনার ওখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের কেউ ঢুকতেই পারে নাই। তারপরে তারা ওই যে কি সিদ্দিকী নাজমুল্লাহ কি এক লোক ছিল ভদ্রলোক, উনি পরে ধীরে ধীরে ওখানে গেলেন, তারপরে ধীরে ধীরে এটা আওয়ামী লীগের ক্যাপচারে চলে গেল এবং আওয়ামী লীগ এটা দিয়ে
ওই যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত কিছু তাদের কিছু মতলব এখান থেকে তারা বের করে নিয়ে আসলো। কিন্তু এই আওয়ামী লীগের যে মতলবটা হতে পারে, এই মতলবটা দিয়ে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের যে আবেগ অনুভূতিগুলি ছিল, যারা এখন উপস্থিত ছিল, যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা ছিল, যে দাবিতে এখন তারা হাজির হয়েছিল, এই আবেগ অর্থহীন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই 24-এর গণ-অভ্যুত্থান যেটা হয়েছে, এটা সফল হয়েছে, আজকে সবাই হিরো। যদি এটা সফল না হতো, এই আন্দোলনে ছিল না কে? এই আন্দোলনে ছিল না কে? সবাই অপরাধী হতো, এটা আপনি বলতে পারতেন না। তো এখন এটা হলো ওরকম জিনিস। আজকে যারা এই আন্দোলন সফল হওয়ার কারণে আওয়ামী লীগের যারা আসলে তারা সবাই চলে গেছে, ওই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন ছিল না। শেষ দিকে শেষ সরকার ওটাকে তাদের মতো করে ক্যাপচার, ওই যে আমরা বলি না আন্দোলন ছিনতাই হয়ে গেছে, তারা ছিনতাই করে নিয়েছিল। এখন ওই ছিনতাইকারীর সমালোচনা করতে যেয়ে আপনি পুরো আন্দোলনটাকে যখন আপনি এভাবে মানে ভুলভাবে চিহ্নিত করেন এবং ট্যাগ লাগাই দেন, আমি মনে করি এটা ঠিক না। আমি মনে করি একদমই ঠিক, এবং সেই কাজটা এখন করার চেষ্টা করা হচ্ছে। শাহবাগের আন্দোলনের সঙ্গে শাপলার আন্দোলনকে দুটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ানো হচ্ছে, এটা ঠিক না। শাপলার আন্দোলনটা যেভাবে সরকার দমন করেছে, দ্যাট ওয়াজ মানে আপনার এটা রং কেবল না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই সময় সরকার করেছে, তার বিচার হোক। এবং পরবর্তীতে ক্যাপচারও করেছে, কমই জননীয় হয়েছে শেখ হাসিনা। আমি মাসুদ কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই মানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার যেগুলো কথা বিএনপি বারবার বলছে, নির্বাচন কেন্দ্রিক সংস্কার আসলে কি কি হতে পারে এবং মানে সরকার সেখান থেকে কত দূরে, কি মনে হয় 7 মাস পরে? দেখেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার জিনিসটা আসলে আমি বুঝি না। মানে উনি বলতে চাইতে পারেন যে যে সমস্ত সংস্কারগুলো না করলে একটা নির্বাচন হবে না, এটাই তো হতে পারে। তো নির্বাচন হওয়ার জন্য ওই সংস্কারগুলি কেন জরুরি হবে? কি সংস্কার এগুলি, কি ক্যাটাগরিগুলি কি? আমি ওরা তো এখনো বলে নাই, আমি নিজেও আসলে ওইভাবে ব্যাপারটা বুঝি না। কারণ একটা নির্বাচন হবে, একটা অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এবং নির্বাচন হওয়ার জন্য যা নিয়মকানুন আছে এগুলি থাকবে। এখানে আবার সংস্কারটা কি? এখন তুষার যে কথাগুলি বললেন যে নির্বাচন ব্যবস্থা বিষয়ক একটা সংস্কার কমিশন আছে, তাদের কিছু সাজেশনস আছে। এখন ওই সাজেশনসের সঙ্গে আমাদের চলমান যে নির্বাচনী আইন আছে, গণপ্রতিনিধিত্ব যে আইনটা আছে আর কি, আরপিও বলে যেটাকে, তার সঙ্গে কিছু জায়গায় কিন্তু পার্থক্য আছে। নতুন একটা দল নিবন্ধন পেতে গেলে কতগুলি জেলায় কতগুলি উপজেলায় কমিটি লাগবে, আরও এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো পার্থক্য আছে। এখন নতুন নিবন্ধনের জন্য তারা যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা সে সঙ্গে মিলছে না। এটা নিয়ে উষ্মা প্রকাশ যেটা করলেন, আমি এর সঙ্গে একমত যে তাহলে যদি আপনি আগের নিয়মেই সব করেন, তাহলে সংস্কার কমিশনের রিপোর্টগুলো আপনি নিলেন কেন? এই কথার সঙ্গে আমি একমত। আবার আমার কথা হলো যে নির্বাচন বিষয়ক সংস্কার কমিশন আজকে থেকে প্রায় 1.5 মাস আগে তাদের রিপোর্ট জমা দিয়ে দিছে। ওই রিপোর্টটা নিয়ে চুপচাপ বসে থাকারই বা কি মানে আছে? ওই রিপোর্টটা এতদিনে তো আপনারা পারতেন, সবগুলি রিপোর্ট একসঙ্গে নিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করতে হবে। এটা তো টোটালি একটা সময় ক্ষেপণের পদ্ধতি। ছক দিয়েছে তো, ছক না ছক আপনি করেন, অসুবিধা নাই, সবগুলি একসঙ্গে নিয়ে আপনি করতে হবে কেন? আপনি একদিনে শুরু করতে পারতেন, একটা দিনে শুরু, যেগুলো আগে দরকার। দেখেন এখানে প্রশাসন বিষয়ক সংস্কার আছে, বিচার বিভাগীয় সংস্কার আছে, তো এটা তো এই মুহূর্তে জরুরি না। এখন ওনাদের ধরেন আপনার এখন একটা নিবন্ধন পাওয়া দরকার, সামনে নির্বাচন করতে গেলে নিবন্ধনের দরকার আছে। আমি ব্যক্তিগতভাবে নিবন্ধনের পক্ষে না, আমাকে বলেন, আমি পক্ষে না। এই যে আপনার নিবন্ধন থাকতে হবে কেন? বিশ্বের অন্যান্য দেশে কেমন নাই, এরকম থাকবে কেন? তারা এরকম নিবন্ধন নাই, যেমন ইন্ডিয়াতেই নাই। ইন্ডিয়াতে জাতীয় দল হিসেবে আপনার গ্রহণযোগ্যতা পেতে হলে জাতীয় পর্যায়ের দল হিসেবে, ওরা আঞ্চলিক দলগুলোর এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু যখন জাতীয় পর্যায়ে একটা দল হতে হবে, তখন তারা বলে যে কমপক্ষে এতগুলি রাজ্যে তাদের কমিটি থাকতে হবে, এটা তারা বলে। কিন্তু তা না হলে তারা দল থাকবে, সেটা জাতীয় পর্যায়ে দল হিসেবে বিবেচিত হবে না। এই যে পার্থক্যটা, তো সেখানে হলো কি একটা আমাদের এখানে আগে ছিল না। তো এই নিবন্ধন বিষয়টা পরে আসছে রে ভাই। কখনো আসছে জানেন? ইলেকশন কমিশন একটা উদ্ভট একটা সিদ্ধান্ত দিল যে ব্যালট পেপার নাকি অনেক বড় হয়ে যায়। বললো যে নিবন্ধন না থাকলে ব্যালট পেপার অনেকেই আপনার করে মানে পার্টিসিপেট করে, অনেক দল হয়ে যায়, অনেকগুলি মার্কা দিতে হয়, ব্যালট পেপার অনেক বড় হয়ে যায়, যে কারণে নিবন্ধন থাকতে হবে। নিবন্ধিত দল হলে পরে ধরুন 44টা নিবন্ধন, 49টা,
আর 49টার জন্য এত বড় হবে, এর চেয়ে বড় হবে না। তো এইটা হলো একটা খোঁড়া যুক্তি আমি মনে করি পার্সোনালি। একটা দল হতে পারে উনি ধরেন উনি একটা আসনও পাবেন না, ধরা যাক, তো আসন পাওয়ার সঙ্গে তো দল করার কোনো সম্পর্ক নাই। ওনার একটা পলিটিক্যাল আইডিয়া আছে, সে আইডিয়া নিয়ে সে জনগণের সামনে যাবে, আপত্তিটা কোথায় আপনার? হয়তো কোনোদিনও উনি কোনো দল পাবেন না। আমাদের এখানে অনেক রাজনৈতিক দল আছে যে কোনোদিনই কোনো আসন পায় না, কিন্তু আছে তো অনেক পলিটিক্যাল পার্টি আছে না, বড় বড় লিডার, বড় বড়, আমি একটু উদাহরণ দিয়ে বলি, এই জুনায়েদ সাকি, তাকে সবাই চিনে, তার দলকে অত লোক চিনে, তার চেয়ে একটু কম লোক চিনে, সে তো অনেকদিন ধরে ইলেকশনও করে, কোনোদিন তো একটা আসন পায় নাই। জামানত বাজেয়াপ্ত হয়েছে, আচ্ছা ওটা হোক, অসুবিধা নেই, আসন পায় নাই, কিন্তু আসন না পাওয়াটা কি প্রমাণ করে যে তার বক্তব্যগুলো অর্থহীন? তাতে প্রমাণ করে না, সে তো একটা আইডিয়া নিয়ে কাজ করছে। এই আইডিয়াটা হয়তো অনেকে ভালো লাগতে পারে, হয়তো একসময় দলটা আরো বড় হবে। কাজে আপনি কিন্তু এই দলটাকে তো অনেকদিন আগের তো ইলেকশন কমিশন তাদেরকে নিবন্ধনও দেয় নাই, কোর্ট টোট অনেক কিছু হয়েছে, অনেক কিছু চায় নাই। আবার জামাত ইসলামের মতো একটা দলকে আপনি তো নিবন্ধন বাতিল করে দিচ্ছেন। এই মুহূর্তে তো জামাত ইসলাম নিবন্ধিত দল না, নিবন্ধিত দল, রাইট। এই মুহূর্তে না, কাজে এই নিবন্ধনটা হলো জানেন একটা চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, যে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। গণতন্ত্রের নিয়ন্ত্রণ কথা আমি পছন্দ করি না, এটা আমার বক্তব্য, এটা আমার বক্তব্য তো সবাইকে মানতে হবে তা বলছি না, কিন্তু যে কথাটা আমি বলছি যে তাহলে এই নিবন্ধনের জন্য ওই ব্যাপারটা সিদ্ধান্ত আগে হতে পারতো। আজকে থেকে 1.5-2 মাস আগে তারা কিন্তু একটা রিপোর্ট জমা দিছে, সেই রিপোর্টের নিয়ে আলোচনা করে একদিন আপনি সিদ্ধান্ত দিয়ে দিতে পারতেন। এদের বিজ্ঞপ্তি তারা দিতে পারতেন না। এখন এরা বিজ্ঞপ্তি কি কারণে দিল? এরা বিজ্ঞপ্তি দিল এই কারণে তাদের তো অগ্রসর হতে হবে। এখন এক্সিস্টিং যে লটা তাদের কাছে আছে, তারা কিন্তু ওই লয়ের আলোকেই কাজটা করবে। তাহলে আমি যদি দোষ দেই, দায়ী করি, কাকে দায়ী করব? আমি দায়ী করবো সরকারকে। এই এতদিন আগে পাওয়া একটা রিপোর্টে আপনি চুপচাপ বসে আছেন কেন? সেটা নাকি আসলে এমন করা দরকার ছিল যে একটা মানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা নির্বাহী আদেশ দেওয়া দরকার ছিল, সেই সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে আসা নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার। উনি নির্বাহী আদেশ কি করে দিবেন? উনি নির্বাহী আদেশ দিলে পরে সংস্কার কমিশনের রিপোর্টের কি মূল্য আছে? জি, আমি বলছি যে ভাই নির্বাচন কমিশনকে একটা আইন ফলো করতে হবে, তাহলে তারা কোনটা ফলো করবে, কিভাবে? না, নির্বাচন কমিশন তাদের কাছে যে আইন আছে ওই পন্থই, তারা তো ওই আইনে বাইরে যাইতে পারবে না। সেই বিচারে তারা যেটা করছে ঠিকই করছে। বাট আমার কথা হলো কি, এই আইনটা এতদিনে তো আপনি একটা ফর্মুলেট করতে পারতেন, এতদিনে তো আপনি ওই প্রস্তাবগুলি নিয়ে বসতে পারতেন। যদি যেই দিন তাদের কাছে প্রস্তাবটা আসছে, যদি সকাল 10টায় আসে, উনি 11টা থেকে আইনটা নিয়ে আলোচনা শুরু করতে পারতেন। সময় ক্ষেপণ করা হচ্ছে, আমি বলতে চাচ্ছি এই সময় ক্ষেপণটা অপ্রয়োজনীয়। আপনি সঙ্গে সঙ্গে স্টার্ট করেন আপনার কাজটা না, একটা সব মিলে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন গঠন করতে হবে, সেই কমিশন 1.5-2 মাস বসে ঝিমাবে, ঝিমানোর পর আমি আবার টিক চিহ্ন করে ফরম্যাট করব, কি করব, তৈরি করব, করে আবার পাঠাবো, আবার এদের সঙ্গে যোগাযোগ করার জন্য আরেক লোককে আমেরিকা থেকে আমদানি করতে হবে, তার দায়িত্ব হলো সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করা। এগুলোর জন্য কি অহেতুক সময় নষ্ট করা এবং আন্তরিকতার যে অভাব সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। জি, অসংখ্য একদম কোট করি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। কিছু কিছু দল মনে করছে তারা এখনই ক্ষমতায় চলে এসেছে এবং বড় দুটি দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কায় যেমন একটি ছোট দল ক্ষমতা এসেছে, বাংলাদেশও তেমন ঘটতে পারে। আমি যদি ভুল না করে থাকি স্যার তো সেই কথাটাই বলেছিলেন। আপনার চারপাশে যেটা দেখা সাংবাদিকতার অভিজ্ঞতা, সেটা দেখে আপনি এরকম মনে করেন কিনা? না, আমি মানে ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। তো হতে পারে, বাংলাদেশে অনেক কিছু হতে পারে। আমার মনে আছে, আমার অনেক বাংলাদেশের মূল ইলেকশনগুলোতে আমি দেখেছি। ধরেন 91-এর যে ইলেকশনটা, 91 ইলেকশনে আমি এমন কোনো বিএনপি লিডারকেও বলতে শুনি নেই যে তারা ক্ষমতা আসবে। রাইট। আমি তো নিজের সাংবাদিকতা করি অলরেডি, তখন আমার সাংবাদিকতা শুরু হয়ে গেছে। আমি অনেক বিএনপি লিডারকেও বলতে শুনি নাই এই ইলেকশনে পাস করবে। এই তেজগাঁতে ইলেকশন করছিলেন বিএনপির মেজর মান্নান, আর এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ হাসিনা নিজে। পুরনো ঢাকায় সাদেক হোসেন খোকা, তার সঙ্গে ছিলেন শেখ হাসিনা নিজে। খোকা ভাইয়ের সঙ্গে তো আমার পার্সোনালি পরিচয় হয়েছিল। খোকা ভাই বলছে দেখি কতটুকু ফাইট দেওয়া যায়, এটা ছিল ওনার মুখের ভাষা। আর মান্নান সাহেব তো আওয়ামী লীগের নমিনেশন চাইতে গেছিলেন, মান্নান সাহেব আওয়ামী লীগের কাছে নমিনেশন চাইতে গেছিলেন, আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয় নাই। মান্নান সাহেব বলছিলেন যে এই এলাকায় নোয়াখালীর লোকজন বেশি আছে, তা আমি দিলে আমি হয়তো পারবো। তো শেখ হাসিনা নিজেই দাঁড়াইছে, তখন খালেদা জিয়া তারা এই জায়গায় শেখ হাসিনা বিরুদ্ধে দিয়েছে। 2 জায়গায় শেখ হাসিনা হারছে। শেখ হাসিনাকে জীবনে চিন্তা করছিল হারবেন উনি, টুঙ্গিপাড়ায় না দেখা উনি গেছিল। তো এখন বিষয়টা কি যে এটা আপনি আগে বলতে পারেন, নির্বাচন অনেক কিছু হয়, প্রিডিকশন করা যায় না।
আওয়ামী লীগ তো চিন্তা করছিল যে কে কোন মানে পোর্টফোলিও নিবে, এটা নিয়ে তাদের গবেষণা শুরু হয়ে গেছিল। তারপরে না পেরে বললো যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তারপরে আমি তখন মিরপুর থাকি, আমি মিরপুর আমার বাসা, আমি তখন ভোটার অলরেডি। মিরপুরের বাসা, ওখানে ডক্টর কামাল হোসেন দাঁড়াইছিলেন, তার বিরুদ্ধে দাঁড়াইছিলেন হারুন আল রশিদ মোল্লা, উনি এখানকার ইউপি চেয়ারম্যান না ছিলেন, কি ছিলেন, উনি দাঁড়াইছিলেন। তো কামাল হোসেন সাহেব উনি আগে আওয়ামী লীগ করতেন, উনি ভদ্রলোক, আওয়ামী লীগের নমিনেশন না পেয়ে পরে বিএনপি থেকে নমিনেশন নিচ্ছেন। উনি সারা জীবন আওয়ামী লীগ করছেন না ফ্যামিলি, যে এখন যে ইখলাস মোল্লা, ইলিয়াস মোল্লা এদের বাবা। তো ওখানে তো ডক্টর কামাল হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া হারুন মোল্লা বলছে যে উনি কোনো বিজয় মিছিল করবেন না। ওই কি ডাক্তার কামাল হোসেনকে আমি হারাই দিচ্ছি, এটাতে আমার লজ্জা লাগতেছে। এখন কিন্তু মাঠের বাস্তবতা আমি এটা বলতেছি যে কেউ জানেন না, মাঠের বাস্তবতায় কি আসলে এনসিপি এত বড় মানে দল এটা সরাসরি যে কথা বললাম, আমি তো সে একমত যে এই যে জরিপটা, ইনোভেশনের জরিপটা আমি নিজে দেখেছি, এটা নিয়ে আমি নিজেও একটা কন্টেন্ট করেছি ইউটিউবে, এবং এটা আমার কাছে খুবই একটা ভালো জরিপ মনে হয়েছে। এবং এই জরিপটা ও একটা ভালো পয়েন্ট ধরছে যে এটা তারা যখন জরিপটা করে তখন এনসিপির জন্ম হয় নাই, এনসিপির জন্মের আগে তারা জরিপটা কিন্তু করেছে। সে কারণে মানুষের মানে বক্তব্যটাও তো ওইভাবে আসবে না, এটা একটা আশাবাদের জায়গা কিন্তু।